নিহান বাড়িতে ঢুকতে যাবে তখন কিছু অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। যদিও তারা পরিচয় দিয়েছিল তারা সিসিটিভি লাগানোর লোক, কিন্তু নিহানের কথাটা বিশ্বাস হয় নাই, কারণ তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সেটা দেখে স্বাভাবিক মনে হলো না সবকিছু। নিহান বলে, যদি তোমরা সিসিটিভি লাগানোর লোক হও তাহলে তোমাদের মাথায় রক্ত, হাতের ব্যথায় কি করে লাগলো? আসলে স্যার, আমরা পড়ে গিয়েছিলাম তাই ব্যথা লেগেছে। নিহানের কথাটা অদ্ভুত লাগে। সবাই একসাথে কি করে পড়ে যেতে পারে, আর সবার একসাথে ব্যথা কি করে লাগবে? আর বাড়িতে 2 দিন ধরে যা হচ্ছে তাই নিয়ে কাউকে সন্দেহের বাহিরে রাখা যায় না। নিহান সামনে থাকা বডিগার্ডদের ইশারা করে আর বলে, এ সবাইকে ধরে নিয়ে গিয়ে বাহিরের রুমে রাখো। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ছাড়বে না ওদের। মনে রাখবে যাতে পালিয়ে না যায়। ওকে স্যার। বডিগার্ডরা সেই লোকদের নিয়ে যায়। তারা বলতে থাকে তারা কিছু করে নাই, কিন্তু নিহান কোনো কথা শুনে না। নিহান তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে যায় বাড়ির ভিতর সবাই কি ঠিক আছে কিনা সেটা শিওর করতে। অন্যদিকে গুন্ডাদের ধাক্কায় মিহি একটা টেবিলে পড়ে যায়, যার কারণে মাথায় আঘাত লাগে। হানিয়া বেগ শিখতে সবাইকে ডাক দেয়। এরপর সারা এবং বাকি লোকেরা এসে মিহিকে রুমে নিয়ে যায়। নিহান বাড়িতে ঢুকে দেখে ড্রয়িং রুমে কেউ নেই, শুধু কিছু কাছের লোক ছাড়া। নিহান বলে, আম্মু, সারা, ভাবি, মিহি কোথায়? তোমরা সবাই মিহির রুমে রয়েছে, তাই নিহানের ডাক কেউ শুনতে পায় না। তবে কাজের লোক আসার বলে, নিহান স্যার, সবাই নতুন ম্যাডামের রুমে রয়েছে। আসলে বাড়িতে সিসিটিভির লোকের ছদ্মবেশে কিছু গুন্ডারা আসে। তারা বড় মালিকের উপর হামলা করে। পরে নতুন ম্যাডাম তাকে বাঁচাতে যায়, কিন্তু সেই গুন্ডারা নতুন ম্যাডামকে ধাক্কা দিয়ে টেবিলের উপর ফেলে দেয়, যার কারণে ওনার মাথা কেটে গেছে। অনেক রক্ত বের হয়েছে। এখন ডক্টর এসেছে দেখতে থাকে। নিহান পুরো কথাটা শুনে নেয়, শুধু মিহির মাথা থেকে রক্ত বের হয়েছে কথাটা শুনে সিঁড়ি দিয়ে দ্রুত উঠে উপরে উঠতে থাকে। তার মনে নিহানের সন্দেহ ঠিক ছিল, সেই সিসিটিভি লাগানোর লোকজন গুন্ডা ছিল, যার মিহি তাদের এই অবস্থা করেছে। নিহান উপরে উঠে দেখে সবাই তাদের রুমে রয়েছে। ডক্টর মিহির কাছে বসে রয়েছে। নিহান বলে, মিহি, কি হয়েছে আপনার? বাড়ির সবাই নিহানকে দেখে মিহি মাথায় তখন ব্যান্ডেজ করা ডক্টর ওষুধ লিখছে। নিহান মিহির কাছে যায় আর বলে, কি হয়েছে ডক্টর? মিহির ও শরীরের অবস্থা কেমন? কোথাও বেশি ব্যথা পেয়েছে? কিছু কি হয়েছে? আরে নিহান, টেনশন করো না, মিহি ঠিক আছে। আসলে টেবিলে ধাক্কা জোরে লেগেছে, তাই মাথায় সামান্য কেটে গিয়েছে। শুধু ওই ওষুধগুলো ভালো করে খেলে সুস্থ হয়ে যাবে। নিহান মিহির মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা একদম মলিন হয়ে আছে। ব্যথা ভালো পেয়েছে। মিহির মুখে সবসময় দুষ্টমির ছাপ ছিল। সেই মুখটা বড্ড ফ্যাকাশে লাগছে। মনে হচ্ছে এক আকাশ পরিমাণ কালো মেঘের গভীরে এক চিলতে রোদ তলিয়েছে। নিহানের অনেক মায়া হয় মিহিকে দেখে। নিহান বলে, কি বলছেন? এতটুকু ব্যথা মানে? মাথায় কতটুকু কেটে গিয়েছে রক্ত? আচ্ছা মম কি ঠিক আছে? সারা বাবু, মম কোথায়? আসলে হানিয়া শেখদের এতক্ষণ মিহির কাছে ছিল, তবে এখন নিজের রুমে গিয়েছে। ওনার শরীর ভালো না। এই রক্ত যদি উনি দেখেন তাহলে হয়তো আরও অসুস্থ হয়ে যাবেন, তাই ডক্টর তাকে রেস্টে নিতে বলছে। সারা বলে, নিহান, তুমি টেনশন করো না, বড় মামি ঠিক আছে, এতক্ষণ এখানে ছিল। মামি কিন্তু এখন রেস্টে নিতে ওনার রুমে গিয়েছে। যদি আজকে মিহি না থাকতো তাহলে কি হতো? কি যে হচ্ছে এ বাড়িতে, একটার পর একটা বিপদ লেগে আছে। সারা একটা হতাশ নিয়ে কথাটা শেষ করে ডক্টর মিহিকে ঘুমের ওষুধ দেয়। মেয়ের চোখে ঘুম ছিল, তাই সে নিহান বা সারার কথা ভালো করে শুনে নেয়। নিহান এসেছে সেই বিষয়টি সে ভালো করে বুঝতে পারে না। চোখ জুড়ে ঘুমের ছোঁয়া। ডক্টর বলে, নিহান মেহমান হয়ে ঘুমিয়ে পড়েছে, তাহলে আমরা বরং ওকে রেস্ট করতে দেই। চলো, রুমের বাহিরে আসুন। নিহান আর ডক্টর এবং সারা বাহিরে চলে আসে। তবে সারা নিজের রুমে চলে যায়। জায়ান অফিস থেকে চলে এসেছে বলে। ডক্টর বলে, নিহান, তুমি এই শহরের মন্ত্রী, আর তোমার বাড়িতে একের পর এক হামলা হচ্ছে। সেই দিন আগুন নিয়ে ঝামেলা হলো, আজকে কেউ বাড়ির ভিতরে ঢুকে তোমার মাকে মারতে চাইলো। এসব নিয়ে তুমি কি কিছু ভেবেছ? আমি তোমাদের পারিবারিক ডক্টর, অনেক দিন ধরে তোমাদের পরিবারের সাথে আমার সম্পর্ক রয়েছে, তাই জিজ্ঞেস করছি। ডক্টরের কথাটা ঠিক ছিল। সেই দিন আগুন লাগার বিষয়টি নিহান কিছুটা সিরিয়াসভাবে নিয়েছে, কিন্তু আজকে ঘটনায় সে অবাক হয়ে যায়। মানে নিহান নেহাল শিকদারের বাড়ির ভিতরে ঢুকে তার মমকে হত্যা করার চেষ্টা কে করতে পারে সে কথাটা ভাবে না। নিহান বলে, ডক্টর, আপনি শুধু এই পরিবারের ডক্টর না, আমার বাবার বন্ধুও।
তাই আপনার কথাটা জিজ্ঞেস করার অধিকার রয়েছে। তবে আজকে যা হয়েছে সেটা নিয়ে কিছু তো আমি অবশ্যই করব। তবে যে এই কাজ করেছে সে জানে না এই নিহান নাহেল শিকদার কতটা খারাপ। এখন অবধি আমার রাজনৈতিক রূপটা দেখে নেই। আপনি টেনশন করবেন না, ডক্টর এরপর দেখে এই বিষয়ে আমি খেয়াল রাখবো। অবশ্যই। তবে একটা কথা নিহান, তুমি একজন ভালো মন্ত্রীও নয়, ভালো স্বামীও ও ছেলে। নিজের বউয়ের জন্য এতটাকে আর কোনো ভালো মনের মানুষ করতে পারে? সত্যি তোমার ওয়াইফ খুব লাকি, সে তোমার মতো কাউকে তার জীবনে পেয়েছে। নিহান কথাটা শুনে হাসে আর বলে, না ডক্টর, মিহি অনেক লাকি না, বরং আমি অনেক লাকি। মিহির মতো এরকম একটা ভালো মেয়ে আমার জীবনে এসেছে। মিহি সত্যিই খুব ভালো মানুষ, না হলে আমার মমকে বাঁচাতে নিজের জীবনে ঝুঁকি নিত না। মিহিকে ওয়াইফ হিসেবে পেয়ে সত্যিই আমি গর্বিত। নিহান ডক্টরের সাথে কথা বলে যেহেতু মিহি ঘুমিয়ে রয়েছে তাই ওকে বিরক্ত করতে চায় না, কিন্তু হানিয়া শিকদার কেমন আছে সেটা জানা জরুরি। যদিও সারা বলেছে হানিয়া শিকদারের তেমন কিছু হয়নি, তবুও নিহান ওর মমের রুমে যায়, দরজায় টোকা দেয় আর বলে, মম রুমে আসতে পারি? হানিয়া বেগম শুয়েছিল, তবে নিহানের গলার আওয়াজ শুনে উঠে পড়ে আর বলে, নিহান আসো, ভিতরে এসো। নিহান রুমে ঢুকে যায়, তবে হানিয়া বেগমকে সুস্থ দেখে তার মন শান্ত হয়। নিহান ওর মমের কাছে গিয়ে বসে আর বলে, মম এসব কি হচ্ছে এই বাড়িতে? একটার পর একটা দুর্ঘটনা লেগে আছে। প্রথমে আগুন লাগলো, এখন আবার কারেন্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা করা, কিন্তু সব আক্রমণ তোমার উপর কেন হচ্ছে বুঝতে পারছি না। কেন কেউ তোমাকে মারতে চাইবে? রাজনীতি নিয়ে কোনো সমস্যা হলে আমার উপর আক্রমণ করার কথা, কিন্তু তোমার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? হানিয়া শিকদার নিজের ছেলের মুখে তাকিয়ে দেখে সত্যি নিহান আজকের ঘটনায় ভয় পেয়ে গেছে। হানিয়া বেগম নিজের ছেলেকে চিনে, যতই উপরে উপরে নিজেকে রাগী গম্ভীর শক্তিশালী দেখানোর চেষ্টা করুক না কেন, আপন মানুষকে হারানোর ভয়ে নিহান ঠিক পায়। হানিয়া বেগম বলে, নিহান তুমি টেনশন করো না, হয়তো কারোর সাথে বিজনেস নিয়ে শত্রুতা রয়েছে তাই এরকম করছে। আর সত্যি বলতে যখন মিহি রয়েছে ততক্ষণ কেউ আমার কোনো কিছু করতে পারবে না। আচ্ছা মিহি কেমন আছে? ওর শরীর ঠিক আছে এখন? নিহান একটু হাসে। ওর মমের মিহির প্রতি খেয়াল রাখার বিষয়টি বেশ ভালো লাগলো। সত্যি মেয়েটা সবার মনে জায়গা দখল করে নিতে পারে। নিহান বলে, মিহি ঠিক আছে, ডক্টর ওষুধ দিয়েছে, সেটা খেয়ে ঘুমিয়ে রয়েছে। নিহান, তুমি যখন মিহিকে বিয়ে করেছিলে তখন মনে হয়েছে তুমি এই মেয়েকে বিয়ে করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছ, কিন্তু তুমি আমার এই বিশ্বাস ভেঙে দিয়েছো। সত্যি বলতে মিহির মতো এরকম একটা ভালো মেয়ে তোমার জন্য দরকার ছিল, যে নিজের শাশুড়িকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখতে পারে। সে নিজের স্বামীকে বাঁচাতে কী করতে পারবে। আমি চাই তুমি আর মিহি সবসময় সুখে থাকো সারা জীবন। নিহান মায়ের কথাটা শুনে একটু হাসি দেয়, তবে মিহি আর ওর বিয়ের আসল সত্যিটা ওর মায়ের জানা দরকার, কারণ এই পৃথিবীতে ওর মায়ের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। তাই নিহান বলে, মম মিহি খুব ভালো মেয়ে সেটা আমি জানি, কিন্তু মিহিকে আমি শুধু একজন ভালো বন্ধুর মতো দেখি, এর চেয়ে বেশি কিছু না। আর নির্বাচনের পরে মিহির সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তাই তুমি বেশি কিছুর আশা করো না। ডিভোর্সের কথা শুনে হানিয়া বেগম চমকে না গিয়ে একগাল হাসি দেয়, কারণ নিহানকে সে খুব ভালো করে চেনে। হানিয়া বেগম একটু উঠে নিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নিহান মিহিকে তুমি কখনো ছাড়তে পারবে না। মা হয় তোমার আমি। তোমার চোখের মিহির প্রতি যে কেয়ার আমি দেখেছি সেটা কখনো অন্য কারোর জন্য দেখিনি। নিয়ার সাথে ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক ছিল, কিন্তু নিয়ার কখনো ওই রকম করে যত্ন নেও নাই তুমি। শোনো, অনেক মানুষ থাকে যাদের সাথে আমরা অনেক সময় কাটাই, কিন্তু কোনো মায়া কাজ করে না। তবে এই পৃথিবীতে একজন মানুষ এইরকম থাকে যার সাথে এক মুহূর্ত থাকলে তার প্রতি মায়া আসক্ত হয়ে যায়। মিহি তোমার জীবনে নিয়ার বদলে আসে নাই, আসলে মিহিই তোমার জীবন। নিহান ওর মায়ের কথাটা শুনে সত্যি কখনো নিয়ার জন্য ওর মনে কোনো ফিলিং ছিল না, কিন্তু মিহি 2 দিনে সে ওর মনে জায়গা করে নিয়েছে। তবে নিহান নির্বাচনের পরে মিহিকে মুক্ত করে দিবে। যদি চান চলে যায় তাহলে যাবে, আর যদি থাকতে চাই তাহলে সারা জীবন নিজের করে রাখবে। নিহান বলে, মিহির প্রতি আমার কি ফিলিংস রয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি মিহির জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। যদি মিহি আমার সাথে থাকতে চাই তাহলে ভেবে দেখব কী হয়, কিন্তু
আমার মনে হয় মিহি চলে যাবে। নিহান, তুমি এখনও মেয়ে মানুষকে চিনতে পারো না। মেয়েটা কখনো মুখ ফুটে বলে না তারা কাউকে ভালোবাসে। তার লজ্জা, হাসি, তার তাকিয়ে দেখা এইসব দিয়ে বুঝিয়ে দেয় সামনে থাকা মানুষটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আমি জানি নিহান তোমার মতো এরকম কেয়ারিং আর ভালো মনের মানুষের যে কোনো কেউ পছন্দ করবে। একটা কথা কি জানো, প্রতিটা মেয়ে তার স্বামীর প্রেমে পড়ে। নিহান ওর মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে। এসে দেখে মিহি ঘুমিয়ে রয়েছে। নিহান এসে সব সময়ের মতো মিহির এলোমেলো চুলগুলো সুন্দর করে কানের পিছনে গুঁজে দেয়। তারপর বলে, মিহি সত্যি আপনি অনেক ভালো একটা মেয়ে। যদি কখনো ভবিষ্যতে আমাদের বিচ্ছেদ হয় তাহলে আপনাকে যে পাবে সে সত্যি অনেক লাকি হবে। আচ্ছা, আপনি কি সত্যিই চলে যাবেন এই বাড়ি ছেড়ে? আমাকে ছেড়ে? কেউ কি আমার চেয়ে বেশি যত্ন দিয়ে আপনাকে আগলে রাখতে পারবে? নিহান কথাটা বলে তাকিয়ে থাকে মিহির দিকে। প্রতিদিন মিহির ঘুমন্ত মুখ দেখা নিহানের ডেইলি রুটিন হয়ে গেছে। হঠাৎ নিহানের ফোনে কল আসে। সানভীর ফোনের শব্দে মিহি একটু নড়েচড়ে ওঠে। তাই নিহান ফোন নিয়ে রুমের বাহিরে চলে যায় আর রিসিভ করে বলে, হ্যালো সানভি, ভালো। নিহান স্যার, পুলিশ গিয়েছে কি? বাসায় কথা হয়েছে অফিসারের সাথে? না, পুলিশ আসেনি। পুলিশকে আমি মানা করে দিয়েছি আসতে, কারণ সামনের নির্বাচন। এখন যদি বাড়ির এইসব ঘটনার কথা কারো কানে যায় তাহলে সমস্যা হবে। আচ্ছা, তুমি পুলিশ কমিশনের নাম্বার দাও আমাকে। এখন কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। সানভীর নাম্বার পাঠিয়ে দেয়। নিহান পুলিশ কমিশনারকে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আমি এই শহরের মন্ত্রী নেহাল শিকদার বলছি। একটু কি কথা বলা যাবে? নিহানের নাম শুনে পুলিশ কমিশনার বসা থেকে উঠে পড়ে আর বলে, স্যার আপনি হঠাৎ ফোন করলেন, কিছু কি হয়েছে স্যার? কি করে সাহায্য করতে পারি আপনাকে আমি? নিহাল পুলিশ কমিশনারকে সব ঘটনা খুলে বলে আর বলে, এইসব ঘটনা যাতে কেউ জানতে না পারে, আর এইসব ঘটনা তদন্ত করার জন্য একটা টিমকে নিয়োগ দিতে, যারা খুব চুপি চুপি কাজটা করবে। পুলিশ কমিশনার বলে, স্যার আপনি টেনশন করবেন না, কাল থেকে আমাদের পুলিশের টিম আপনাদের বাড়িতে থাকবে আর থানা থেকে সিকিউরিটি দেওয়া হবে। আপনার কোনো টেনশন করতে হবে না। কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এরপর আর কোনো আক্রমণ যেন না হয় এই বাড়িতে। এইসব ঘটনার পিছনে কে আছে সেটা জানতে চাই আমি। হানিয়া বেগম চোখ বন্ধ করে থাকে, তবে তার মনের মধ্যে একটা কোথায় ঘুরপাক খাচ্ছে। খুব আক্রমণ তার উপর কেন হচ্ছে? কারো কি তার উপর শত্রুতা রয়েছে, নাকি সেই গোপন জিনিসের জন্য? কিন্তু কেউ এই জিনিসের কথা কি করে জানবে? এটা তো সে ছাড়া কেউ জানে না। তবে এই বিষয়ে যদি কেউ জেনে গিয়ে থাকে তাহলে ওই জিনিসকে সাবধানে রাখতে হবে। যদি কেউ এটা পেয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায়। মিহি ঘুমিয়েছিল। নিহান ওকে বিরক্ত করে নাই। তবে রাতে 6টার দিকে ওর চোখ খুলে মাথায় বেশ ব্যথা অনুভব হচ্ছে, উঠতে পারছে না। মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা। সেখানে পরে সব ঘটনা মনে পড়ে যায়। মিহি ঘুম থেকে উঠে নিহানকে খুঁজতে থাকে, তবে আশেপাশে কাউকে দেখতে পায়নি। মিহি তাই ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নিহান রুমে আসে, তবে বিছানায় মিহিকে না দেখে ভাবে ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখে ওয়াশরুমের দরজা বন্ধ। তাই নিহান বিছানায় বসে। হঠাৎ একজন কাজের লোক এসে দরজায় টোকা দেয়। নিহান বলে, কি হয়েছে? কোনো দরকার? স্যার, মিহি ম্যাডাম ওনার ব্যাগ নিচে রেখে চলে এসেছেন, সেটা নিতে এসেছি। এই যে ওনার ব্যাগ। নিহান উঠে ব্যাগ নিয়ে সেটা টেবিলের উপর রাখে, তবে ব্যাগে চেইন খোলা ছিল। মিহিকে নিহান তাড়াতাড়ি কলেজ থেকে আসতে বলে, যার কারণে রেজাল্ট শিট নিয়ে চেইন লাগাতে ভুলে যায়। নিহান কাগজটা বের করে দেখে সেখানে রেজাল্ট শিট রয়েছে। নিহান রেজাল্ট দেখে অবাক হয়ে যায়। মিহি ওয়াশরুম থেকে বের হয়ে নিহানের হাতে রেজাল্ট শিট দেখে খুশিতে বলে, ও আপনাকে বলতে ভুলে গেছি, আমি পরীক্ষায় পাশ করেছি। আসলে মিহির মাথায় অনেক বুদ্ধি রয়েছে, তাই সে পাশ করে গেছে। সত্যি মিহি, ইউ আর এ গ্রেট। নিহান রেজাল্ট শিট দেখে আর বলে, আপনার মাথায় বুদ্ধি কতটুকু আছে জানি না, বাট মিহি ভাগ্য আছে আপনার। মানে রিয়েলি প্রতিটা সাবজেক্টে 33 পেয়ে পাশ করেছেন। বাংলায় 33, ইংরেজিতে 33, মানে সব সাবজেক্ট সেম। মানে মানুষের একটা সাবজেক্ট সমস্যা থাকে কিন্তু সবগুলোতে ভালো পারে, কিন্তু আপনি সব সাবজেক্টেই খারাপ। দেখুন, পাশ করেছি সেটাই বড় কথা। আর 33 পেয়ে পাশ করা অনেক কঠিন বিষয়। যারা ফেল করেছে তাদের কথা ভাবুন, তারা আমার থেকেও খারাপ। সবসময় কথা শোনাবেন না।
আপনাকে কথা শুনিয়ে লাভ কি? রিয়েলি 33 মানে যেই নেহাল শিকদারের পরীক্ষার নাম্বার কখনো 90 নিচে আসে নাই, তার বউ 33 পেয়েছে পরীক্ষায়। আপনার বাবা এই রেজাল্ট দেখার পর কি করবে সেটা জানি না, কিন্তু আমার যদি মেয়ে থাকতো, সে যদি পরীক্ষা এরকম 33 নিয়ে আসতো, তাহলে তাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দিতেন। আর এই জন্য তো আপনার কোনো মেয়ে নেই, হবেও না। আমি যাওয়ার পর আপনি আরেকটা বিয়ে করলেও আপনার মেয়ে হবে না। যা আনরোমান্টিক মানুষ আপনি, নিশ্চয়ই আপনার বউকে বাচ্চা ডাউনলোড করে আনতে হবে। মিহির এই কথাটা শুনে নিহান ওর কাছে যে একদম শরীরের সাথে মিশে যাওয়ার মতো কাছে। মিহি একটা ডুব গুলে এই লোকটা মাঝে মধ্যে ওর এত কাছে কেন চলে আসে। নিহান একটু মিহির সাথে মজা করছে, কিন্তু মিহির ধম হয়ে যাওয়ার মতো অবস্থা। মিহি বলে, কি হলো, এত কাছে আসছেন কেন? দূরে যান। নিহান আরও কাছে এসে মিহির গালে হাত দিয়ে ওর মুখটা আর একটু কাছে নিয়ে আসে আর বলে, কেন? আপনি না বললেন আমি আনরোমান্টিক, আমাকে দিয়ে কিছু হবে না, তাই নতুন বিয়ে করে বউয়ের সাথে রোমান্স করার জন্য প্রথমে রোমান্স শিখতে হবে তো? আর মিহি, আপনিও তো আমার বউ, তাই একটু ট্রাই করছি। নিহানের কথাটা শুনে মিহি ওকে ধাক্কা দিয়ে, সবসময় লোকটা এইরকম করে, ভয় দেখিয়ে দেয়। নিহান হাসতে থাকে। তবে নিহানের ফোনে একটা কল আসে। নিহান সেটা দেখে রিসিভ করে। স্যার, এই গুন্ডারা কোনো কথা বলছে না, কি করব এখন? ওরা কিছুই জানে না বলছে। মিহি সামনে রয়েছে, তাই নিহান কোনো কথা না বলে নিহান শুধু বলে, তুমি থাকো, আমি আসছি। আপনি একটু আগে বাহির থেকে আসলেন, এখন আবার কোথায় যাবেন? কিছু কি হয়েছে? এ বাড়িতে করা আক্রমণ করেছে, সেই বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? নিহান মিহির মুখের দিকে দেখে। এখন যদি এসব ঘটনা বলে তাহলে ওর টেনশন বেড়ে যাবে, তাই নিহান হাসি মুখে বলে, আরে তেমন কিছু না। আর গুন্ডাদের ধরার জন্য পুলিশ রয়েছে, কালকে পুলিশ আসবে। আর এখন সানবি কল করেছে আমাকে গেটের কাছে যেতে, কি যেন গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি রেস্ট করেন, আর কোনো কথা বলবেন না। নিহান কথাটা বলে চলে যায়। মিহি কিছু বুঝতে পারে না। যদি সত্যি এমন কিছু না হয়, তাহলে নিহানের মুখ ফোন করার সাথে গম্ভীর হয়ে গেল কেন? তবে মিহির মাথায় গুন্ডাদের বলা একটা কথা সবসময় ঘুরতে থাকে, এই বাড়ির কেউ হানিয়া শিকদারকে মারতে চায়, কিন্তু সেটা কে, কেন, সেটা মিহির জানতে হবে। নিহান বাড়ির বাহিরে যায়, এই রুমে, সেখানে গুন্ডারা ছিল। নিহান সেখানে কিছু সিকিউরিটি ছিল। নিহান রুমে ঢুকে দেখে কিছু মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নিহান বলল, তুমি এদের এই অবস্থায় ফেলে রাখছো কেন? ওদের আরও মারো, যতক্ষণ না সত্যি বলছে ততক্ষণ মারবে। কত বড় সাহস, মন্ত্রীর বাড়িতে ঢুকে ওর মাকে খুন করতে চায়। স্যার, ওদের অনেক সময় ধরে জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কিছু বলে না। ওরা নাকি কিছু জানে না, ওদের কাছে কন্ট্রাক্ট এসেছে, তাই মারতে চলে এসেছে। স্যার, তাহলে কি করব বলেন? নিহান সুন্দর করে চেয়ারে গিয়ে বসে আর পাশের লোকদের ইশারা দেয়। ওরা গুন্ডাদের মাথায় বন্দুক ধরে। গুন্ডারা ভয় পেয়ে যায়। নিহান হাসি দিয়ে বলে, নেহাল শিকদার অনেক ভালো ভদ্র একজন নেতা, কিন্তু সেটা রাজনীতির সময়। বাট নিহান বাস্তবে কেমন সেটা তোর জানা নাই। এই নিহানের ভালো মানুষের রূপটা শুধু দেখলি, ভিতরে শয়তান দেখলি না। স্যার, সত্যি আমরা কিছু জানি না। স্যার, দয়া করে মাফ করে দেন। স্যার, তোকে সুন্দর করে জিজ্ঞেস করছি, সত্যি বলতে বলে দে, আর না হলে কি হবে সেটা তোর অজানা। স্যার, সত্যি আমরা কিছুই জানি না। নিহান পাশে থাকা লোকটাকে ইশারা দেয়। তারপর একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। নিহান বলে, তোর জীবনের সবচেয়ে বড় ভুল নেহাল শিকদারের আপনজনকে আঘাত করা। সেই জন্য তোর জীবনটা চলে গেল। তবে টেনশন করবি না, এই সব কাজের পিছনে যে আছে তাকেও শাস্তি পেতে হবে, একটু অপেক্ষা কর। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা একদিন লেট করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটা নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন